रहा तृणमूल तो फिर मिलेंगे। अनेक अनेक धन्यवाद, नमस्कार, खुदा हाफेज, इंशाल्लाह आबार देखा होबे, फिर मिलेंगे। राहे गुलशन तो फूल खिलेंगे और जो फूल खिलेंगे, और रहा तृणमूल तो फिर मिलेंगे। खुदा हाफेज। রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে, আর তৃণমূলটা নেই, বুঝলেন তো, খেলাটা শেষ হয়ে গেছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, নিজে তৃণমূল নেত্রী যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি বললেন যদি আমি আসি আবার, মানে যদি থাকে তৃণমূল তাহলে আবার দেখা হবে। তিনি সন্দেহ প্রকাশ করছেন, এবং কেন সন্দেহ প্রকাশ করবেন না বলুন তো? দেখুন, অনেকগুলো কারণ রয়েছে। একদম খালি চোখে এর জন্য বিরাট নাসা থেকে সায়েন্টিস্ট হতে হবে না, একদম সাদা চোখে আপনারা দেখতে পাচ্ছেন ভিড় ভাট্টা একদম হচ্ছে না, কেউ তার কথা বিশ্বাস করছে না, ভুল ভাল চিৎকার করে যাচ্ছেন, যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারেন। এবং যে ঘটনাগুলো সকাল থেকে আজকে হয়ে যাচ্ছে, কোন কোন ঘটনাগুলো, মূলত তিনটে কারণ। তৃণমূল আসবে না, ভবানীপুরে মমতা ব্যানার্জি হারবেন, তার জন্য আমরা মোট তিনটে কারণ আপনাদেরকে বলবো। দেখুন, গ্যাস নিয়ে তেল নিয়ে যে চিৎকারটা শুরু করেছিল তৃণমূল কংগ্রেস, সেটা আর হবে না। হরমুজ খুলে গেছে, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। হরমুজ প্রণালীটা খুলে গেছে, যুদ্ধবিরতি যতদিন থাকবে ততদিন পর্যন্ত হরমুজ খোলা থাকবে। হরমুজ বন্ধ ছিল না আমাদের জন্য, কিন্তু গোটা বিশ্বের জন্য যে শেয়ার বাজারে পতন হচ্ছিল, ডলারের দাম বেড়ে যাচ্ছিল, এইসব সমস্যা থাকবে না, সেগুলো নিয়ে আর তৃণমূল আর কথাই বলতে পারবে না। অন্যদিকে তৃণমূল এবং তাদের যে সহযোগী বন্ধুরা, মানে ইন্ডি জোট, তারা চেষ্টা করেছিল যে সংসদে এই বিল পাসটাকে আটকে দেবে। সংসদে যে তিনটে বিল, আসন পুনর্বিন্যাস বিল, মহিলা সংরক্ষণ বিল, এবং এর পাশাপাশি যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, সেগুলোতে একটা সংশোধনী বিল, এই তিনটে বিল আটকে দেওয়ার চেষ্টা করেছিল, সেটা হলো না। তো আর এরপরে কি বাকি থাকলো? এরপরে আঞ্চলিক কিছু কারণ বাকি থাকলো। আমরা শুধু ভবানীপুরের উপরে কনসেন্ট্রেট করি। সকালে যখন এপিসোডগুলো তৈরি করছিলাম, তখন আপনারা অনেকে জানতে চাইছিলেন, দু একজন দর্শক, আমি কমেন্টগুলো দেখেছি, যে ভাই এই রেডের সঙ্গে ভোটের কি সম্পর্ক, এই রেডের সঙ্গে ভবানীপুর বা রাসবিহারী কেন্দ্রের কি সম্পর্ক। সেই কারণটা একটু ভালো করে আপনাদেরকে বলবো। সেই কারণটা হচ্ছে, রাসবিহারী কেন্দ্রের যিনি প্রার্থী, তার নাম দেবাশিস কুমার। এই ভবানীপুরে যিনি প্রার্থী, তার নাম মমতা ব্যানার্জি, যিনি 2021-এ হেরে এসেছেন নন্দীগ্রামে, এবং যার কাছে হেরেছেন তিনি এবারে তার মূল প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। তো এবারে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে লোকসভা ভোটের কোনো প্রার্থী সর্বোচ্চ 95 লক্ষ টাকা খরচ দেখাতে পারেন। ভালো করে শুনুন, লোকসভা, যে কোনো লোকসভা কেন্দ্রের জন্য যে কোনো প্রার্থী, সে শাসক দল হতে পারে, বিরোধী হতে পারে, নির্দল হতে পারে, যে খুশি হতে পারে, 95 লক্ষ টাকা। আর বিধানসভা ভোটে, মানে এই যে এখন যে ভোটটা চলছে, যেটা আসাম, কেরালা, পন্ডিচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে যে ভোটের ফল প্রকাশ হবে 4 তারিখে, তো এই ভোটটাতে প্রত্যেকটি কেন্দ্রে, মানে বিধানসভা প্রত্যেকটা কেন্দ্রের খরচ দেখাতে পারবেন 40 লক্ষ টাকা। এবার বলবেন, ভাই 40 লাখ টাকায় কি হয়? না, হয় না তো, হয় না। প্রত্যেকটা বিধানসভায় জিততে গেলে বা ভালো করে লড়াই করতে গেলে কয়েক কোটি টাকা খরচ করতে হয়, হ্যাঁ, কয়েক কোটি টাকা। আর মুখ্যমন্ত্রীর মতো প্রার্থীরা, তাদের যে কোথায়, মানে আমার ধারণা 10 কোটিরও বেশি খরচ করতে হয় প্রত্যেকটা বিধানসভায়। ভবানীপুরের জন্য আরো বেশি খরচ করতে হবে। কেন খরচ করতে হবে? দেখুন, কলকাতা এলাকায় যারা থাকেন, কলকাতা কর্পোরেশন এলাকায়, প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেভাবে ব্যাগ গেছে, যেভাবে আপনার লুডোর ছক গেছে, যেভাবে পোস্টার গেছে, যেভাবে ব্যানার গেছে, রাস্তা জুড়ে যেভাবে আপনারা বিলাসিতা দেখছেন, প্রচারের ঢক্কানিনাদ দেখছেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, খবরের কাগজ থেকে শুরু করে, মনে হয় না যে কত কোটি টাকা খরচ হচ্ছে? তাহলে 40 লাখ টাকা যদি নির্বাচন কমিশন বেঁধে দেয়, বাকি টাকাগুলো কোত্থেকে আসে? বাকি টাকাগুলো হচ্ছে কালো টাকা। বাকি টাকাগুলো হচ্ছে কালো টাকা, সেগুলো আনঅ্যাকাউন্টেড টাকা, সেগুলোর কোনো হিসেব দেওয়া হয় না। সেই টাকাগুলো কেউ না কেউ খরচ করে। কে খরচ করে? মমতা ব্যানার্জির প্রস্তাবক কারা? যে 4 জন প্রস্তাবক হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম প্রধান প্রস্তাবকের নাম, প্রপোজারের নাম হচ্ছে মিরাজ শাহ। মিরাজ শাহ, বুঝলেন তো? আর 2 জন মুসলিম আছেন, আর একজনকে নিয়েছিলেন। মিরাজ শাহ হচ্ছে অন্যতম। মিরাজ শাহ কে? মিরাজ শাহ হচ্ছেন ভবানীপুর এডুকেশন সোসাইটি বলে একটি কলেজ ছিল, সেটাকে মমতা ব্যানার্জি ইউনিভার্সিটির তকমা দিয়ে দিয়েছেন, এবং সেই প্রতিষ্ঠানের ইনি হচ্ছেন ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান মিরাজ শাহ, তিনি অবাঙালি, তার কাছে প্রচুর টাকা আছে, তিনি ব্যবসায়ী, তিনি মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ,
এবং ভালো করে একটু ভেবে দেখুন, কোন প্রস্তাবকের গায়ে যখন দুর্নীতির দাগ লাগবে, এই যে ভোর প্রায় 4:30 থেকে শুরু হয়েছে রেড, এখনো পর্যন্ত, এখন এই ভিডিওটা আমরা তৈরি করছি রাত্রি প্রায় 8টা বাজে, রাত্রি প্রায় 8টা বাজে, এখনো পর্যন্ত রেড চলছে। কত টাকা উদ্ধার হবে, কোন কোন নথি উদ্ধার হবে, কোন কোন দুর্নীতির সঙ্গে জড়িত, সেটা তো খানিকক্ষণ পরে জানা যাবে। যদি রাতভর চলে আগামীকাল জানা যাবে, যদি মাঝরাতে জানা যায় তাহলেও জানাবো। যখনই জানা যাবে তখনই আমরা জানাবো। দেবাশিস কুমারের বাড়িতে সেখানে তালা দিয়ে, দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়ে, দেবাশিস কুমারের অফিসে, দেবাশিস কুমারকে, তিনিও ভীষণ ট্রাস্টেড মমতা ব্যানার্জি, ভীষণ ট্রাস্টেড। তিনি রাসবিহারী কেন্দ্রের বিধায়ক, তিনি পুরসভার বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তিনি অন্যান্য সরকারি পদে রয়েছেন। তার বাড়িতে, অফিসে, নির্বাচনী কার্যালয়ে রেড চলছে। আইটি আয়কর হানা, এটার সঙ্গে ইডি সিবিআইর কোনো ব্যাপার নেই, আলাদা করে দিল্লি থেকে একটা টিম এসছে। এটার পিছনে অবশ্যই কোনো না কোনো বড় গল্প রয়েছে, বড় গল্প রয়েছে। আর একজন লোক যে দক্ষিণ কলকাতায় একসময় একদম শুধুমাত্র মাস্তানি করে বেড়াতো, সে এখন তৃণমূলের বিরাট নেতা, পিসি ভাইপোর বিরাট অনুগত। এর আগের এপিসোডে আমরা জানিয়েছি কুমার সাহা, কুমার সাহার বাড়িতেও কিন্তু রেড হচ্ছে। 3টে জায়গাতেই কিন্তু সেই ভোর 4:30 থেকে যা শুরু হয়েছে। এবং এরপরে কি হয়েছে, এরপরে দক্ষিণ কলকাতার বিভিন্ন ওয়ার্ড থেকে আমিও দেবাশিস কুমার, আমিও কুমার সাহা, আমিও মিরাজ শাহ, এইসব করে পোস্টার নিয়ে বিভিন্ন লোকজন চলে এসছে। মমতা ব্যানার্জি এ ব্যাপারে মুখ খুলেছেন, যদিও জোরালো কিছু এখনো পর্যন্ত তিনি বলতে পারেননি। তার কারণ ওই যে তার কথা অনুযায়ী চালুনি বলে সুচ তোর পিছনে কেন ফুটো, মানে এত বেশি তার ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র ছিদ্র হয়ে আছে, তো তিনি আর কি বলবেন। তিনি জানেন তো তার প্রস্তাবক, তার নেতা, তার পাড়ার মস্তান, তার ভাইপোর অনুগত, তার অনুগত লোকজনের কি অবস্থা, কি অবস্থা। তো সেটা নিয়ে তিনি যেটা বলেছেন, বিরাট জোরালো কিছু বলতে পারেননি। ভাইপো পিসি দুজনেই চিৎকার করে যাচ্ছেন, অহেতুক চিৎকার করে যাচ্ছেন, গরমের মধ্যে আরো গরম বাড়াচ্ছেন। কোনো লোক শুনছে না, কোনো লোক পাত্তা দিচ্ছে না, কিন্তু তারা চিৎকারটা করে যাচ্ছেন। দেখুন, আপনারা অনেকে বা আমরা অনেকে ভেবেছিলাম যে এবারের ভোটেও যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী, যিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী, তিনি যেভাবে প্রত্যেক ভোটে একটা করে কিছু ডিজাইন করেন, কখনো হাতে ক্রেপ বাঁধেন, কখনো পায়ে বাঁধেন, মাথায় বাঁধেন, এবারের ভোটে এখনো পর্যন্ত কিন্তু তিনি কিছু করেননি। অথচ 23 তারিখে যে ভোটটা হবে তার প্রচারের আর মাত্র সময় রয়েছে 4 দিন, 18, 19, 20, 21, 152টা কেন্দ্রে ভোট, মাত্র 4 দিন হাতে রয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো ব্যান্ডেজ দেখা যায়নি, এখনো পর্যন্ত তৃণমূলের তরফে এমন কোনো ইস্যু সামনে আসেনি যার ফলে এই যে 4 দিন প্রচার শেষে মাঝখানে একদিন গ্যাপ থাকে, তারপরের দিনই ভোট 23 তারিখে, তারপরে আবার 29 তারিখে ভোট। কিন্তু তৃণমূলের যে প্রচার, আপনারা বলুন তো, আপনারা বলুন যে এর আগে এই যে 15 বছর ধরে যতগুলো ভোট হয়েছে, একটা তো হাওয়া ছিল, কিছু লোক তো গিয়েছিল, কোনো হাওয়া নেই তৃণমূলের পক্ষে। আর লোক হচ্ছে না নাম্বার ওয়ান, ন্যাশনাল ইস্যু সেখানে ব্যর্থ হচ্ছেন তৃণমূল নেত্রী। ইন্টারন্যাশনাল ইস্যু তোলার চেষ্টা করেছিলেন তিনি, ভারত সরকারকে চাপে রাখার চেষ্টা করেছিলেন, মনে নেই? সেই গ্যাস নিয়ে মাথায় নিয়ে হাঁটছে, পেট্রোলের দাম এত কেন, কিন্তু পাশের প্রতিবেশী দেশগুলো, যেসব দেশগুলো মমতা ব্যানার্জির সিম্প্যাথাইজার, বাংলাদেশ, পাকিস্তান, সেখানে হাহাকার পড়ে গেছে। পাকিস্তানের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, এনিমি কান্ট্রি, কিন্তু বাংলাদেশকে আমরা সাপোর্ট করেছি, নেপালকে সাপোর্ট করেছি, শ্রীলঙ্কাকে সাপোর্ট করেছি, ভুটানকে সাপোর্ট করেছি, আমরা বেশ কয়েকটা দেশকে আমরা তো যথেষ্ট তেল মজুদ রেখেছি, পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকে আমরা পেট্রোপণ্য দিয়ে সাহায্য করেছি, যাতে সেখানে কোনো অসুবিধে না হয়, সাধারণ মানুষের প্রাণের কোনো রকমের অস্বস্তি না হয়, কোনো রকম স্কুল কলেজ বন্ধ না হয়ে যায়, এইসব করার জন্য। তো সেই ইস্যুটা নিয়ে আর কিন্তু তৃণমূলের নেত্রী, তার পিসি ভাইপো, তাদের যে নেতা, তারা কেউ কিছু বলতে পারছেন না। তার কারণ সবাই খুব স্বাভাবিকভাবেই চলছে, পেট্রোল পাম্পে গেলেই আপনারা পেট্রোল ভরতে পারছেন, ডিজেল ভরতে পারছেন, বাড়িতে রান্নার গ্যাস চলে আসছে, কোনো সমস্যা হচ্ছে না। শুধুমাত্র ফোড়েরা, দালালরা একটুখানি সমস্যায় পড়েছে, তার কারণ এখন একটু স্ট্রিক্ট হয়ে গেছে, বুঝলেন তো? এখন যাদের নামে গ্যাসের বই আছে তারাই শুধুমাত্র পাচ্ছেন। ওই যে ব্ল্যাকে বিক্রি করা, সেই ব্ল্যাকে বিক্রি করাটা বন্ধ হয়েছে। এবং তৃণমূলের বেশিরভাগ লোকই যেহেতু এই অবৈধভাবে গ্যাসের সিলিন্ডারগুলো নিতেন, তারা পড়েছেন ফাঁপড়ে, এর বাইরে আর কোনো সমস্যা নেই। তো সেই ইস্যুটা গেল। জাতীয় ইস্যুতে যেটা মেয়েদের জন্য, মহিলাদের জন্য যে কোটা তৈরি হয়ে যাচ্ছে, সংরক্ষণ তৈরি হয়ে যাচ্ছে, এটা নিয়েও মমতা ব্যানার্জি আজকে বলেছেন না না, আমি তো কোটার পক্ষে, আমাদের দল তো মহিলাদের এরকম প্রার্থী করে, এই করে, ওই করে। মানে বলেছিলাম না যে মমতা ব্যানার্জি এটার বিরোধিতা করতে পারবেন না, কিন্তু আবার
তাকে গিয়ে দিল্লিতে সংসদে তার যে এমপিরা তাদেরকে বিরোধিতা করতে হচ্ছে। এ এক অদ্ভুত ব্যাপার। এখানে ভোটের জন্য বেচারা মমতা ব্যানার্জি তিনি চিৎকার করে যাচ্ছেন যে না না ইস্যুটা ভালো, কিন্তু আবার বিজেপির বিরোধিতা করতে হবে, এনডিএ সরকারের বিরোধিতা করতে হবে, সব মিলিয়ে একদম মানে পুরো ঘেটে ঘ হয়ে আছে, একটা জবঘট ব্যাপার হয়ে আছে, হজবরল ব্যাপার হয়ে আছে। কি করবেন কি না করবেন কি না বলবেন, এই কারণেই কিন্তু তিনি বলছেন একদম শুরুতে যেটা দেখালাম যে রাহা তৃণমূল তো ফির আয়েঙ্গে। শুনলেন, রাহা তৃণমূল তো ফির আয়েঙ্গে। একজন নেত্রী বলছেন, একজন মুখ্যমন্ত্রী বিদায়ী, একজন কেয়ারটেকার মন্ত্রী তিনি বলছেন, মুখ্যমন্ত্রী যিনি চতুর্থবারে ক্ষমতায় আসার কথা যার নেতারা বলছেন, আর তাদের নেত্রী বলছেন রাহা তৃণমূল তো ফির আয়েঙ্গে। বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন, কি বিষণ্ণতা দেখুন, কি নেগেটিভ অ্যাপ্রোচ দেখুন। একজন প্রণাম করতে আসছেন, তিনি যখন রাস্তায় ফাঁকা মিছিলে হাঁটছেন ফাঁকা রাস্তায়, তার যে রোড শো সেখানে যত ভিড় হতো এখন আর ভিড় হচ্ছে না। তো সেই রোড শো চলাকালীন একজন প্রণাম করতে এসেছেন আর তিনি এমন নাটকটা করলেন, ছবিতে আমরা স্প্লিট স্ক্রিন করে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটুখানি দেখুন ভালো করে। এইটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। তিনি ভয় পাচ্ছেন, তিনি আতঙ্কিত, তিনি দিশাহারা। এই কারণেই আমরা বলছি খেলা শেষ হয়ে গেছে। আর একটা ছোট্ট কারণ আছে, তার আইপ্যাকের যে কর্ণধার যারা রয়েছেন তাদেরকে একে একে তোলা শুরু হয়ে গেছে। আজকেই হরিণঘাটায় তৃণমূলের একজন কাউন্সিলরকে তুলে নিয়েছে, তার দলের বিভিন্ন নেতাকে নেত্রীকে তুলে নিচ্ছে। এই যে মোথাবাড়ি কাণ্ড হয়েছে, এনআইএ চিহ্নিত করে ফেলেছে, সব মিলিয়ে এমন একটা হাওয়া তৈরি হয়ে গেছে। আর তিনি নিজেই বলছেন আমার ফোন তুলছে না অফিসাররা, আমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সিপিরা নেই। বুঝতে পারলেন কেন দিশাহারা অবস্থা? আরো যত দিন যাবে, মাত্র 4 দিন রয়েছে প্রথম দফার ভোটের আগে প্রচারের জন্য, 152টা সিটের জন্য, দেখবেন আরো কিছু ভুলভাল বলতে শুরু করবেন। রাহা তৃণমূল তো ফির আয়েঙ্গে। বুঝুন অবস্থা। আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার দেখেন তাহলে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করে দেবেন, সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।